হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি সেটার নাম হচ্ছে হেরিডিটি বা বাংলায় যেটাকে বলা হয় বংশগতি। আমি প্রথমেই বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, যদি তোমরা খুব মন দিয়ে না শোনো তাহলে কিন্তু এই চ্যাপ্টারে কিচ্ছু বুঝতে পারবে না। চ্যাপ্টারটা অনেকে ছেড়ে দিয়ে যায়, কোশ্চেন ভাবে যে পরীক্ষাতে আসবে আমি ছেড়ে দিয়ে আসবো, কারণ চ্যাপ্টারটাই এরকমই চ্যাপ্টার না, একটু ঘিজিবিটি চ্যাপ্টার, মানে টাফ নয়, কিন্তু এখানে এমন কিছু টার্ম আছে না, ওই টার্মগুলো আমি যতটা সম্ভব তোমাদের কাছে একদম ইজিলি বোঝানোর চেষ্টা করবো, একদম ছবির মাধ্যমে সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো জিনিসটাকে শুনবে, যদি একবারে না বুঝতে পারো দুবার শুনবে। কারণ আমরা এতদিন পর্যন্ত কি পড়ে এসেছি না, হিউম্যান বডি বিভিন্ন রকম পার্ট পড়ে এসেছি, আমরা ফিল করতে পেরেছি সেগুলো ছবির মাধ্যমে। লিভার সম্বন্ধে পড়েছি, প্যানক্রিয়াস সম্বন্ধে পড়েছি, এক একটা সিস্টেম পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, হার্ট সম্পর্কে পড়েছি। কিন্তু এটা এমন একটা চ্যাপ্টার না যেখানে তোমাদের কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ থাকে, সেই রিলেটেড চ্যাপ্টার। তো এটা অনেকের হয়তো বোরিং লাগতে পারে, ভালো না লাগতে পারে, কিন্তু এটা থেকে প্রশ্ন দেয়। আর প্রশ্ন দেয় কি না সেটা তোমাদের আমি আজ মানে যেটা যেটা আমি পড়াতে থাকবো সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ারে আসা তোমাদের কোশ্চেন আমি করাতে থাকবো। যদি তোমাদের মনে হয় যে এই চ্যাপ্টারটা তোমাদের কোনোদিন টাফ লেগেছে বা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না, আজকের পর সেটা আর হবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 30, পার্ট নাম্বার 1। যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের বায়োলজি প্রায় শেষের দিকে, প্রত্যেকটার চ্যাপ্টারের প্লেলিস্ট বানানো আছে, একটাই প্লেলিস্ট বানানো আছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে। তোমরা পরপর সমস্ত ভিডিও দেখতে পারো, ওখান থেকে পরপর দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, হেরিডিটি বা বংশগতি। দেখো, এখানে সর্বপ্রথম আমাদের কিছু টার্ম সম্পর্কে আমরা ডাইরেক্ট, কিন্তু এটা অনেকে জানো যে হেরিডিটি মানে আমরা এখানে কি পড়বো, মেন্ডেলের মোটর গাছ নিয়ে পড়বো, এটা নিয়ে পড়বো, জিনোটাইপ নিয়ে পড়বো, একদমই তা নয়। আমাদের কিছু টার্ম আগে ক্লিয়ার করতে হবে। যদি সেই টার্মগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে যায় তাহলে আমাদের পরবর্তীকালে ওই জিনিসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। যেমন সর্বপ্রথম তোমাদের একটা টার্ম সম্বন্ধে জানতে হবে যেটা সম্পর্কে তোমরা পড়ছো, মানে হেরিডিটি, যেটাকে বাংলায় বলা হয় কি, বংশগতি। এটা কি জিনিস? দেখো, তোমরা দেখেছো যে অনেকের চুলের রং কি হয়, চুলের রং স্যার কালো হয়। অনেকের দেখবে চুলের রং আবার একটু ব্রাউনি টাইপের হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। অনেকে দেখবে চোখের রং অনেকের হয় কালো, আবার অনেকের দেখবে একটু কটা টাইপের হয়, একটুখানি ব্রাউনি টাইপের হয়, ঠিক আছে? অনেকের গায়ের রং দেখবে হয় কালো, আবার অনেকের দেখবে হয় ফর্সা, বিভিন্ন হয়। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা হয় কেন, কিসের জন্য হয়? কারোর কালো হয়, কারোর চুলের রং কালো হয়, তো অন্য কোনো জায়গাতে চুলের রং সাদা হয়, কারোর চোখের রং কালো হয়, তো কারোর রং ব্রাউনি টাইপের হয়, কেউ কালো হয়, কেউ ফর্সা হয়, বিভিন্ন এরকম গঠন কিসের জন্য, কেন এই জিনিসটা কেন হয়? না আমরা কি করি না, আমাদের পিতামাতার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, পিতা এবং মাতার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে, সেটা তাদের যে সন্তান সন্ততি থাকে তাদের মধ্যে কি হয়, একটা ক্যারেক্টার যায়, একটা বৈশিষ্ট্য যায়, ঠিক আছে স্যার? মনে রাখবে, এই যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য তাদের সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে হেরিডিটি বা বংশগতি। বলো, একদম সহজ ভাষায় বুঝতে পারলে কি পারলে না? আমি কিসের সম্পর্কে বলছি? হেরিডিটি, বংশগতি। বংশগতি আর কিছুই নয়, আবার রিপিট করছি, এই পিতামাতা থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে এই পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য তাদের সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে, সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি? বংশগতি বা হেরিডিটি। একদম আলাদা কিচ্ছু বলিনি, একদম ইজি জিনিস বলেছি, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েশন। স্যার ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশন মানে হচ্ছে প্রকরণ। এটা আমি তোমাদের বলেছি যখন আমি রিপ্রোডাকশন পড়েছিলাম, সেখানে আলোচনা করেছি। দেখো, এই চুলের রং কারোর কালো হচ্ছে, কারোর সাদা হচ্ছে, দেহের রং কারোর কালো হচ্ছে, কারোর ফর্সা হচ্ছে, এগুলো কেন হচ্ছে আমরা পরে আলোচনা করব। আগে আমি বলছি টার্মগুলোকে জানো। ভেরিয়েশন জিনিসটা হচ্ছে ঠিক সেরকমই, যেটা বলতে পারো একজন থেকে আরেকজনকে আলাদা করে। ধরো আমি মনুষ্য প্রজাতির কথা বলছি, মনুষ্য প্রজাতিরই একই বাবা মায়ের, ধরো এটা বাবা এবং এটা মা, এদের থেকে যে সন্তান সন্ততি হচ্ছে, ধরো একজন, দুজন, তিনজন জন্মগ্রহণ করলো, এই তিনজনেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আলাদা থাকে। যদিও তারা একই বাবা বা একই মা, কিন্তু তাদের মধ্যে কি হয়, কিছু বৈশিষ্ট্য আলাদা থাকে, কিছু আকৃতি আলাদা থাকে, তাদের মধ্যে কিছু গঠন আলাদা থাকে, তাদের কিছু আচরণগত ব্যাপার আলাদা থাকে।
এই জিনিসটাই হচ্ছে প্রকরণ, মানে যেটা প্রত্যেকের মধ্যে একটা বিভেদের সৃষ্টি করে। বিভেদ বিভেদ মানে হচ্ছে কিছু পার্থক্যের সৃষ্টি করে, ঠিক আছে। এছাড়া প্রকরণ আমাদের আরেকটা জিনিস করে কি, আরেকটা জিনিস কি ইম্পর্টেন্ট না, আমাদেরকে সার্ভাইভ করতে শেখায়, পরিবেশের সঙ্গে সার্ভাইভ করতে শেখায়। আমি তোমাদের আলোচনা করেছিলাম না যে আগেকার দিনের টেম্পারেচার থাকতো কম গ্রীষ্মকালে, এখনকার দিনের টেম্পারেচার অনেক বেশি। তাহলে আমি যদি এই টেম্পারেচারের মধ্যে নিজেকে সার্ভাইভ করতে যাই এবং আমি যদি হুবহু আমার ঠাকুরদার মতো হয়, তাহলে কি আমি বাঁচতে পারবো না। তো কিছু না কিছু জেনারেশন ওয়াইজ ভেরিয়েশন হতে থাকে। ভেরিয়েশন কেন হতে থাকে? ডিএনএর কপির জন্য। অ্যাকচুয়ালি স্থান, আচ্ছা আমি এখানে এই জিনিসগুলো আলোচনা করবো না, তাহলে গুলি ফেলবে। শুধু এইটুকু জেনে রাখো যে ভেরিয়েশনের জন্য হয়, ভেরিয়েশন প্রকরণ। তাহলে একই প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও, একই প্রজাতিভুক্ত মানে আমি মানুষ, কিন্তু কি হয়, আমার ভাইয়ের ক্ষেত্রে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে, আমার বোনের ক্ষেত্রে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে, পিতামাতা একই আমাদের, কিন্তু এদের মধ্যেও আকৃতি, গঠন, রং, আচরণগত ছোট বড় নানা রকম পার্থক্য থাকবে। এটাকে বলে ভেরিয়েশন বা প্রকরণ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দুটো টার্ম জানলাম, একটা হচ্ছে হেরিডিটি, একটা হচ্ছে ভেরিয়েশন। ক্লিয়ার? আর একটা টার্ম তোমরা জেনে রাখো, জেনেটিক্স। কি জানবে? জেনেটিক্স। জেনেটিক্সের বাংলা কি? বংশগতিবিদ্যা। এর মানে কি? জীব, দেখো আমরা এক একটা নিয়ে পড়াশোনা করি। যেমন আমরা যদি কেউ হার্ট নিয়ে পড়াশোনা করি তাহলে আমরা কি বলি? কার্ডিওলজি। আমরা যদি ফুসফুস নিয়ে ধরো পড়াশোনা করলাম, তাকে পুলমোনোলজি বলা হয়। যদি আমরা ব্রেন নিয়ে করি, নিউরোলজি বলা হয়, নেফ্রোলজি, বিভিন্ন এক একটা সেগমেন্টে বিভিন্ন রকম আছে। ঠিক সেরকমই জীববিজ্ঞানের যে শাখায় এই পিতা মাতার যে বৈশিষ্ট্যসমূহ কিভাবে বংশ পরম্পরায় তাদের সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হচ্ছে, তাদের দেহে যে সঞ্চারিত হচ্ছে, তাদের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে, কি কি বৈসাদৃশ্য রয়েছে, এই সব নিয়ে যে আলোচনা করা, এই সব নিয়ে যে স্টাডি, সেটাকেই বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বলো, বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি, জীববিজ্ঞানের যে শাখায় পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং তাদের মধ্যে কি সাদৃশ্য আছে, কি বৈসাদৃশ্য আছে, তা নিয়ে যে আলোচনা করা হচ্ছে, সেই শাখাটাকে, জীববিজ্ঞানের সেই শাখাটাকে আমরা বলছি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বা অনেক সময়তে জিন তত্ত্বও বলে থাকে। ঠিক আছে? জিন তত্ত্বও বলে থাকে। এই তিনটে টার্ম তোমরা এখানে জেনে নাও, তারপরে পরে সব আলোচনা করব। হেরিডিটি, ভেরিয়েশন, জেনেটিক্স। তো আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো এখন কিন্তু অন্য কোনো টার্ম মাথাতে রাখবে না, হ্যাঁ, আমি সমস্ত আলোচনা করে দেবো। শেষে দেখবে তোমাদের এমন কিছু নেই যে বাকি আছে। বংশগতিবিদ্যা সম্বন্ধে আমি তোমাদের যেটা বললাম সেইটুকুই এখানে লেখা আছে, যে জীববিজ্ঞানের যে শাখায় পিতা মাতার বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরাতে সন্তানদের মধ্যে সঞ্চালিত হচ্ছে এবং তাদের মধ্যে কি সাদৃশ্য বৈসাদৃশ্য ঘটছে, তা নিয়ে যে আলোচনা করা পদ্ধতি, সেটাই বংশগতিবিদ্যা বলে। আর হেরিডিটি জিনিসটা কি না, যে প্রক্রিয়ার মাধ্যমে পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্য বা সন্তান সন্ততির মধ্যে সঞ্চালিত হয়, তাকে বংশগতি বলে। আর প্রকরণ তোমাদের আমি ডিটেলসে রিপ্রোডাকশন আলোচনা এমনি করেছিলাম, এখানেও বলে দিয়েছি যে একই প্রজাতিভুক্ত জীবদের মধ্যে অথবা একই পিতামাতা সন্তানদের মধ্যে আকৃতি, গঠন, রং, আচরণগত যে সমস্ত ছোট বড় পার্থক্য হয়, তাকে কি বলে? ভেরিয়েশন বা ভেদ বলে। ঠিক আছে স্যার, এই তিনটে পয়েন্ট আমাদের ক্লিয়ার। নেক্সট কি আছে দেখো, এবার আমি তোমাদের যেটা বলছি যে এই যে বৈশিষ্ট্যগুলো যে স্থানান্তর হয়, কাদের কাছ থেকে স্থানান্তর হয় স্যার? পিতা এবং মাতার কাছ থেকে স্থানান্তর হয়। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো এদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততির মধ্যে, তাদের মধ্যে যে সন্তান জন্ম হচ্ছে তার মধ্যে স্থানান্তরিত হয়, তো এই জিনিসটা, এই দেখো কিছু বৈশিষ্ট্য স্থানান্তর হচ্ছে, পিতার কিছু বৈশিষ্ট্য এখানে আসছে, মাতার কিছু বৈশিষ্ট্য এখানে আসছে। কিভাবে আসছে আমি তোমাদের বলেছিলাম যে এদের পিতার মধ্যে যে ডিএনএ থাকে বা মাতার মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএর কিছু পার্ট তাদের সন্তানদের মধ্যে আসে। এটাকে কি বলা হয়? ডিএনএর প্রতিলিপিকরণ বা ডিএনএর কপি, যে এর কিছু পার্ট এখানে আসে, এর কিছু পার্ট এখানে আসে। তার জন্যই তো ভেরিয়েশন, মানে এই যখন কিছু স্থানান্তর হয় না, এদের মধ্যে কিছু এরর থাকে, তো হুবহু সেই জন্য সেম টু সেম হয় না, এদের কপি আসে, তো ডিএনএ কপি বলা হয় সেটাকে। তো এই যে বৈশিষ্ট্যগুলো আসছে, এই বৈশিষ্ট্যগুলোকে না আমরা এখানে কি বলবো? ট্রেট বলবো, ট্রেট। এখানে আমরা কি বলবো? ট্রেট। এই যে বৈশিষ্ট্যগুলো আসছে, পিতামাতার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য আসছে, এটাকে আমরা কি টার্ম ইউজ করবো এখানে? ট্রেট। বৈশিষ্ট্য বলে বলবো না, আমরা বলবো ট্রেট। ঠিক আছে? জেনে রাখবে এই যে বৈশিষ্ট্য তাদের সন্তানদের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এটা মেনলি দু প্রকার হয়। কত প্রকার হয়? দু প্রকার ট্রেট হয়। ঠিক আছে স্যার, কি কি? একটা হচ্ছে বংশানুগতভাবে, আর একটা হচ্ছে অর্জিত। স্যার বংশানুগতভাবে মানে ইনহেরিটেড, যেটা ইনহেরিটেড বলতে যেটা পিতামাতার জিনগতভাবে আসছে। স্যার জিন কি? জিন এখানে পড়বো না, আমরা জিন পরবর্তীকালে পড়বো। শুধু এইটুকু জেনে রাখো, এদের এই পিতার মধ্যে যে ডিএনএ থাকে না, এই ডিএনএর ভেতরে জিন থাকে। তো এই ডিএনএ জিনগতভাবে সন্তান সন্ততির দেহে যেটা সঞ্চারিত হচ্ছে, মানে সাপোজ ধরো আমার চোখের রং হচ্ছে কালো,
আমি কি কোনোভাবেও অনেক এক্সারসাইজ করে, অনেক কিছু পরিশ্রম করে, অনেক কিছু মেহনত করে আমি চোখের রং কালোটা চেঞ্জ করতে পারবো? আমি লেন্স ইউজ করার কথা বলছি না, অনেকে বলে স্যার লেন্স ইউজ করবো, আমি পার্মানেন্ট সলিউশনের কথা বলছি। ধরো কারোর চুলের রং হচ্ছে কালো, আমাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ানদের চুলের রং হচ্ছে কালো, তো কেউ যদি ভাবে যে আমি ইংল্যান্ডে যেরকম চুল সাদা সাদা থাকে সেরকম আমি আমার কালার পার্মানেন্ট হয়ে যাবে, কোনো কালার করবো না, সেটা কি পসিবল? পসিবল নয়। ধরো কারোর ব্লাডের গ্রুপ হচ্ছে AB পজিটিভ, কারণ ধরো A পজিটিভ, যদি বলে স্যার আমি A পজিটিভ ভালো লাগছে না, B পজিটিভ করবো, কখনো পসিবল? আরে পসিবল নয়। কারণ কি, এটা আমাদের পিতামাতার কাছ থেকে পাওয়া, জেনেটিক্যালি পাওয়া। এবং জেনেটিক্যালি কীভাবে পাই সেটা আমরা পরে আলোচনা করছি, এক ধরনের প্রোটিনের জন্য, সেটা পরের ব্যাপার। কিন্তু যে জিনিসগুলো আমাদের চোখের মনির রং, আমাদের রক্তের গ্রুপ, আমাদের চুলের প্রকৃতি, আমাদের ব্লাড গ্রুপ, তো এই জিনিসগুলো আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, কারণ এগুলো আমাদের জেনেটিক্যালি পাওয়া, পিতামাতার কাছ থেকে আমরা পেয়েছি, পিতামাতার দেহ থেকে আমাদের দেহে সঞ্চারিত হয়েছে, এটা বংশানুগতভাবে পেয়েছি। এটা হচ্ছে ইনহেরিটেড ট্রেড, বংশানুগত লক্ষণ, ট্রেড বংশানুগত, ইনহেরিটেড ট্রেড। ঠিক আছে স্যার। আর একটা হয় অর্জিত মানে ধরো কেউ রোগা পাতলা আছে, সে ভাবছে আমি বডি বিল্ডার হবো, তো সে কী করলো, ভালো করে খাওয়া দাওয়া করলো, জিম ট্রেনারের কাছে ট্রেনিং নিল, একদম সঠিকভাবে শিডিউলে চললো, যেভাবে একটা বডি তৈরি করতে হয়, যা যা রুলস ফলো করতে হয় করলো, তার বডি হবে। হ্যাঁ স্যার, অবশ্যই ব্যায়ামের মাধ্যমে, কসরতের মাধ্যমে সে তার পেশি তৈরি করতে পারবে। ধরো আমি ইংলিশ ভালো জানি না, আমি ভাবলাম যে আমি ভালো করে ইংলিশ বলবো, আরে রেলওয়েওয়ালা তো এমনি ইংলিশ কম জানে, ধরো ইংলিশ ভাবলো যে আমি খুব ভালো করে শিখবো, তার পক্ষে শেখা পসিবল? হ্যাঁ স্যার, শেখা পসিবল। সে যদি ভালো ট্রেনিং নেয়, ইংলিশ ঠিকঠাকভাবে শেখে, স্পোকেন যদি ঠিকঠাকভাবে শেখে, অবশ্যই শিখতে পারবে। হয়তো তোমার কোনো কারণে হাত কেটে গেছে, হাতে যে কাটার দাগ, এই কাটার দাগ কি তুমি বংশানুগতভাবে নিয়ে এসছো, নাকি ধরো এই দুদিন আগে ধরো কেটে গেছে, তো সেটাও আমি চেঞ্জ করতে পারবো। মানে যে জিনিসটা আমি জন্মসূত্রে পাবো না, আমার ডেলি লাইফে কিছু পরিবর্তন হতে থাকে, আমার অভিজ্ঞতার মাধ্যমে, আমার পরিবেশের প্রভাবে যে জিনিসটা আমরা পাই, সেটাকে বলে অর্জিত লক্ষণ, সেটাকে বলে অ্যাকুরেট ট্রেড। একটা হচ্ছে ইনহেরিটেড ট্রেড, এই যে ট্রেড বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে অ্যাকুরেট ট্রেড। তো দু প্রকার ট্রেড আছে। চলো আমি যেগুলো বললাম নেক্সট স্লাইডে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, টাইপ অফ ট্রেড আমাদের দু প্রকার ট্রেড আছে বললাম। একটা হচ্ছে বংশানুগতি, দেখো বংশানুগত লক্ষণ, যেমন ইনহেরিটেড ট্রেড। একটা হচ্ছে অর্জিত অ্যাকুরেট ট্রেড। এটা হচ্ছে যে সমস্ত লক্ষণ বৈশিষ্ট্য পিতামাতার দেহ থেকে আমরা জিনগতভাবে সন্ততি দেহে সঞ্চারিত করতে পারি, তাদের বংশানুগত লক্ষণ বলে। এটি জন্মগত, এর পরিবর্তন সরাসরি বংশগতির মাধ্যমে ঘটে, যেমন চোখের মনির রং, ব্লাড গ্রুপ, আমাদের চুলের প্রকৃতি কী হবে, সেগুলো সব এর উপর ডিপেন্ড করছে, ইনহেরিটেড। ঠিক আছে, এই প্রত্যেকটা টার্ম ভালো করে শুনবে। আর একটা অ্যাকুরেট মানে হচ্ছে যেটা আমরা জন্মসূত্রে পাই না, জীবনশৈলী, আমাদের যে ডেলিকার লাইফস্টাইল আছে, আমাদের অভিজ্ঞতা, পরিবেশের প্রভাবে আজীবন নিজেকে অর্জন করে, তাকে অর্জিত লক্ষণ বলে বা অ্যাকুরেট ট্রেড বলে। এই পরিবর্তনগুলি কেবল কায়িক বা দৈহিক কোষে ঘটে। ঠিক আছে, জনন কোষে জিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা জানি যে আমাদের মেনলি দু প্রকার কোষ হয়, একটা হচ্ছে দেহের যে কোষ আছে, দেহের কোষের মধ্যে আমাদের কি থাকে, আমি একটু পরে এর পরে স্লাইডেই পড়াবো আমি, আমাদের যে ক্রোমোজোম থাকে না, আমাদের দেহের যে কোনো কোষে আমাদের কি থাকে, 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 46টা ক্রোমোজোম থাকে। কিন্তু আমাদের জনন কোষের কথা যদি বলি, আমাদের স্পামের কথা বলি, ফিমেলদের এগের কথা বলি, তাতে কি থাকে, 23 জোড়া নয়, 23 জোড়া মানে 46টা ক্রোমোজোম, কিন্তু স্পামে বা এগে কি থাকে, 23টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তো এই জনন কোষের জিনের কোনো পরিবর্তন করবে না, যে জনন কোষ থাকে না, এর মধ্যে কোনো পরিবর্তন করবে না, আমাদের এখানে পরিবর্তন করবে, যে 46টা ক্রোমোজোম আছে, আমি এটার কথা বলছি না, আচ্ছা ক্রোমোজোম এখানে মাঝখানে ডেলো না, ক্রোমোজোম বলে আরও গুলি ফেলবে, বাদ দাও, এই জনন কোষ টনন কোষ বাদ দাও। তোমার এইটুকু বুঝতে পেরেছো যে দেহের দৈহিক কোষে ঘটবে, আমাদের জীবনশৈলীর ডেলিকাল লাইফস্টাইল অনুযায়ী ঘটবে, আমাদের পরিবেশের ওপর প্রভাব পড়বে সেই জিনিসগুলো, যেমন ক্ষত বা কাটার দাগ, ব্যায়াম বা কসরতের মাধ্যমে তৈরি পেশি, ভাষা বা কোনো দক্ষতা শেখা, এই জিনিসগুলো পড়ছে আমাদের অ্যাকুরেটেড। মানে জন্মগতভাবে যেটা পাচ্ছি না সেটা অ্যাকুরেট, আর যেটা জন্মগতভাবে পাচ্ছি সেটা ইনহেরিটেড, এর মধ্যে কোথাও ডাউট থাকতে পারে না। ঠিক আছে, এই দুটো টার্ম তোমাদের হয়ে গেছে। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ সম্পর্কে। দেখো, তোমরা আমাকে একটা সিম্পল কথা বলো যে আমাদের দেহের মধ্যে ধরো এই একটা মানুষ আছে, এই একটা মানুষ আছে, এই একটা মানুষ আছে, ধরো এর চুলের রং হচ্ছে কালো, এর চুলের রং হচ্ছে সাদা, এর চুলের রং হচ্ছে ব্রাউন। ঠিক, ধরো এর চোখের রং কালো, এর চোখের রং ব্রাউনি, এর চোখের রং হচ্ছে ব্লু।
কেন হচ্ছে, মানে এই ধরনের জিনিসগুলো হয় কেন, কিসের জন্য হয়, কিসের জন্য হয়, কেন এরকম হয় কেন? মনে রাখবে এইসব হয় এর জন্য কেউ না কেউ তো দায়ী, এর জন্য কেউ না কেউ তো দায়ী। মনে রাখবে যে আমাদের শরীরের মধ্যে আমাদের পিতামাতার থেকে যে জিনিসটা সঞ্চারিত হয় সেটা হচ্ছে ডিএনএর মাধ্যমে, আমাদের জেনেটিকভাবে আমাদের পিতামাতা থেকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্ম যেটা যায় সেটা হচ্ছে ডিএনএ যায়। ঠিক আছে স্যার? এই ডিএনএর মধ্যে না, এই ডিএনএর মধ্যে একটা জিনিস তৈরি হয় যেটাকে বলি আমরা প্রোটিন। তো আমাদের এই যে চুলের রং কালো, এর জন্য দায়ী হচ্ছে প্রোটিন। এই যে চুলের রং সাদা, তো নিশ্চয়ই এই ব্যক্তিটার মধ্যে এমন কিছু প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা তৈরির জন্য চুলের রং সাদা হচ্ছে। এই ব্যক্তির চুলের রং হচ্ছে ব্রাউন, তো এই ব্যক্তির মধ্যে এমন কিছু প্রোটিন তৈরি হয় তার জন্য চুলের রং ব্রাউন হচ্ছে। তার মানে এরা তিনজনে কিন্তু মানুষ, কিন্তু মানুষের হলেও এদের প্রত্যেকের চুলের রং আলাদা আলাদা হচ্ছে। কারণ কি, এদের মধ্যে এমন কিছু প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিনের জন্য প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা ভেরিয়েশন দেখতে পাচ্ছি। ঠিক আছে? যদি এর চোখের রং যদি কালো হয়, তার মানে আমি বুঝতে পারছি এর মধ্যে কিছু প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিনটার জন্য এর চুলের রং কালো হচ্ছে, এর চোখের কালার হচ্ছে কালো বা চুলের রং কালো। তো আমাদের মধ্যে যা কিছু আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও এর জন্য দায়ী হচ্ছে, কে দায়ী না, আমাদের এই প্রোটিন। ঠিক আছে? তো মনে রাখবে আমরা আমাদের কোষের মধ্যে না, আমরা কোষের মধ্যে কী পাই না, নিউক্লিয়াস পাই। এই নিউক্লিয়াসের মধ্যে না আমরা কি পাই না, জেনেটিক মেটেরিয়াল পাই, সেটাকে হচ্ছে ডিএনএ বলি। ঠিক আছে? এই ডিএনএ তোমরা সোজা কথায় বলতে পারো যে কোষের ভেতরে প্রোটিন তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যের মূল ভাণ্ডার হচ্ছে ডিএনএ, সমস্ত ভাণ্ডার হচ্ছে ডিএনএ। এই ডিএনএর জন্যই এত কিছু ভেরিয়েশন ঘটছে। আর কেন ঘটছে? প্রোটিন তৈরির জন্য। যে প্রোটিনটা যে তৈরি হচ্ছে তার যে উৎস বা ভাণ্ডার, সেটাকে বলতে পারো ডিএনএ। বোঝা গেল? আমাদের শরীরের কোষগুলো কোন সময়ে কি ধরনের কতটা প্রোটিন তৈরি করবে তা একমাত্র এই ডিএনএর মধ্যেই সংরক্ষিত থাকে। তোমরা কিন্তু ডিএনএ আমরা পড়েছি যে ডিএনএ একটা জেনেটিক মেটেরিয়াল, যেটা এক দেহ থেকে, আমি ওই সব নিয়ে আলোচনা করছি না, আমি সেখানে আলোচনা করছি যে আমি ডিএনএ সম্বন্ধে বলছি যে ডিএনএ এমন একটা জিনিস। আমরা কিন্তু এখানে বলছি না ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আমি বলবো এসব, কিন্তু তোমাদের যেটা এখানে লাগবে মেনলি সেটা শোনো, যে আমাদের এই যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পার্থক্য রয়েছে। আমার চুলের রং কালো, আমার গায়ের রং কালো, আমি লম্বা, আমি হাই, এই যা কিছু তৈরি হচ্ছে সব কিছু প্রোটিনের জন্য। সব কিছু কিসের জন্য? প্রোটিনের জন্য। আর এই প্রোটিন তৈরি করার মূল উৎস, মূল ভাণ্ডার, কোথায় কোন কোষ কতটা প্রোটিন তৈরি করবে, কি ধরনের প্রোটিন তৈরি করবে, তার যে হেডমাস্টার বলতে পারো সেটা হচ্ছে ডিএনএ। ক্লিয়ার? এবার কি হয় না, আমাদের এই তো ধরো পিতা, এটা ধরো ফাদার, এটা ধরো মাদার, এদের কাছ থেকে একটা সন্তানের জন্ম হচ্ছে। তো এর কি হয়, এর ডিএনএ আসে, এদের ডিএনএ কি বললাম, কপি হয়। তো সেই জন্য সেই ডিএনএ অনুযায়ী দেবে। অনেকে বলে না যে এ বাবার মতন দেখতে, এর মায়ের মতন দেখতে। কারণ কি, কারণ এর কিছুটা পার্ট তো তার সন্তানের মধ্যে সে ডিএনএ এসেছে, মাদারের কিছুটা ডিএনএ তো এর মধ্যেও এসেছে, সেই জন্য। বোঝা গেল? আচ্ছা, ডিএনএ সম্বন্ধে যদি বুঝতে পারো, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে জিন। স্যার জিন কি? জিন কিছুই নয়, ধরো এটা একটা ডিএনএ যেটা কিনা প্রোটিন সংশ্লেষের ভাণ্ডার। জিন হচ্ছে ডিএনএর একটা পার্ট। এই যে ছোট 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 যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা পার্ট। যেমন আমি বলছি যে ডিএনএ তোমার শরীরে প্রোটিন সংশ্লেষ নয়, ভুল বলছি, প্রোটিন তৈরির জন্য, যে কোন কোষ কতটা প্রোটিন তৈরি করবে, কি ধরনের প্রোটিন তৈরি করবে, কিভাবে পরিচালিত হবে, কিভাবে প্রোটিন তৈরি হবে, প্রোটিনের পুরো ভাণ্ডারটা হচ্ছে ডিএনএ। কিন্তু আমি যদি বলি যে স্যার আমার চুলের কালারের জন্য এইখানের এইটুকু পোর্শন দায়ী, তো এইটুকু পোর্শনকে আমরা কি বলবো? জিন বলবো। জিন মানে ডিএনএর যে খণ্ড 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 টুকরো 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 সেকশন যদি ভাগ করে থাকি, সেই এক একটা ভাগকে আমরা জিন বলবো। নির্দিষ্ট প্রোটিন তৈরি, ধরো আমি এখানে একটা ভাগ করেছি, বুঝবে ভালো করে, ধরো আমি এখানে একটা সেগমেন্ট করলাম, এই সেগমেন্টটা শুধু চুলের কালারের জন্য দায়ী। এই যে সেগমেন্টটা এখানে করলাম, এটা শুধু আমার গায়ের কালারের জন্য দায়ী। এই যে একটা সেগমেন্ট করলাম, এটা আমার চোখের রঙের জন্য দায়ী। তো যখন বলবে যে নির্দিষ্ট প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় সংকেত তথ্য সরবরাহ কে করে, সেটা মনে রাখবে জিন। বোঝা গেল? তাহলে আমি দেখো আরও মানে যদি আমি আরও এ করে বলি, তাহলে বোঝার চেষ্টা করবে। যদি ডিএনএ
আচ্ছা, আমি এইসব এখন গোলাবো না, জাস্ট এইটুকু জাস্ট জেনে রাখো। আমি যখন আমি এর পরে আর একটা আমাদের টার্ম আছে ওটা পড়বো, তখন আমি এই উদাহরণটা দেবো, এখন দেবো না। শুধু এইটুকু জেনে রাখো, ডিএনএ হচ্ছে পুরো প্রোটিনটা, যে প্রোটিন উৎসের পুরো ভাণ্ডারটা। কিন্তু যখন আমি বলবো যে ভাই আমার শুধু চুলের কালারের জন্য কোর প্রোটিনটা দায়ী, না স্যার আমার শুধু এইটুকু দায়ী, তো এই নির্দিষ্ট প্রোটিনটা, এই নির্দিষ্ট যে আমি যখন এই ডিএনএকে টুকরো টুকরো করছি, সেকশন করছি, নির্দিষ্ট প্রোটিন তৈরির কথা বলছি, তখন মনে রাখবে নির্দিষ্ট প্রোটিনটা তো কে তৈরি করে? জিন। তার মানে এখানে আরেকটা জিন, এখানে আরেকটা জিন, এখানে আরেকটা জিন, এখানে আরেকটা জিন, এখানে একটা জিন, এই প্রত্যেকটা জিন এক একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য দায়ী। আরে বোঝা গেল? এটুকু বোঝা গেল কিনা বলো? তাহলে ডিএনএ মনে রাখবে তথ্যের প্রধান উৎস, ইনফরমেশন সোর্স ফর প্রোটিন মেকিং। কিন্তু জিন কি? জিন হচ্ছে ডিএনএর একটা সুনির্দিষ্ট অংশ, একটা স্পেসিফিক সেকশন। ঠিক আছে, চলো আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। এখানে যদি একটা টার্মও বুঝতে না পারো না, তোমাদের কিন্তু পুরো কোশ্চেন এমন দেবে না, আমি একটু পরে কোশ্চেন করাবো, একটা কোশ্চেন আনসার করতে পারবে না, তখনই বলবে স্যার বিশাল টাফ আছে, চ্যাপ্টারটাই আছে। কিচ্ছু টাফ নেই, ঠিক আছে, কিচ্ছু টাফ নেই। দেখো, ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, কোষের ভেতরে প্রোটিন তৈরি করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যের মূল উৎস হচ্ছে ডিএনএ। জিন কি না, ডিএনএর একটি নির্দিষ্ট কার্যকারী অংশকে আমরা কি বলবো, একটা টুকরোকে, একটা সেকশনকে আমরা কি বলবো, যা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য প্রয়োজনীয় সংকেত বা তথ্য বহন করে, সেটাই হচ্ছে জিন। ঠিক আছে, প্রতিটা জিনের আবারও বলছি প্রতিটা জিনের কাজ হচ্ছে কোষে একটা নির্দিষ্ট প্রোটিনকে তৈরি করা, নির্দিষ্ট প্রোটিন তৈরির একটা স্পষ্ট তথ্য বা ফর্মুলা দেওয়া, যে ভাই আমাদের এই জিনটা চোখের রঙের জন্য দায়ী, এই জিনটা চুলের প্রকৃতির জন্য দায়ী, এই জিনটা আমাদের উচ্চতা নিয়ন্ত্রণ করার জন্য দায়ী। বোঝা গেল? চলো, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে। তাহলে এখানে ডিএনএ আর জিন, এই দুটো টার্ম সম্বন্ধে ক্লিয়ার হলো। নেক্সট দেখো, আমি যে টার্মটা বলছিলাম না, সেটা পরে নেই, তারপরে আছে। এরপরে আমরা এই জিনিসটা সম্বন্ধে জানবো, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কি। দেখো, সিম্পল একটা জিনিস বুঝবে। ধরো আমাদের এই কোষের মধ্যে কিছু এরকম টাইপের না কিছু মেটেরিয়াল দেখতে পাওয়া যায়, এরকম সূত্রাকার। সেটাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি। কি বলছি আমরা? ক্রোমাটিন বলি। যখন কোষ বিভাজনের সময় আসে না, তখন এই যে ক্রোমাটিনটা দেখলে, এই ক্রোমাটিনটা সুসজ্জিতভাবে থাকে। কীরকম থাকে? সুসজ্জিতভাবে থাকে। তখন এটাকে আমরা কি বলি? ক্রোমোজোম বলি। কি বলি? ক্রোমোজোম বলি। আবার বলছি, যখন কোষের মধ্যে আমরা এরকম একটা জিনিস দেখতে পাই, এরকম সূত্রাকার জড়ি থাকে, সেটাকে কি বলে? ক্রোমাটিন বলে। যখন কোষ বিভাজনের টাইম আসে, এরা সুসজ্জিতভাবে থাকে, তখন আমরা কি বলি? এটাকে ক্রোমোজোম বলি। আমরা ছোটোবেলায় পড়েছি যে আমাদের মানুষের কোষে কটা ক্রোমোজোম থাকে? 23টা ক্রোমোজোম থাকে। প্রত্যেকটা দৈহিক কোষে আমাদের 23টা ক্রোমোজোম থাকে, একমাত্র জনন কোষ ছাড়া। জনন কোষে কি থাকে? আমাদের স্পার্ম আর এগে 23টা ক্রোমোজোম থাকে। তার কারণ হচ্ছে পিতা আর মাতার হাফ হাফ করে নিয়ে এসে তবে সন্তানের সৃষ্টি হয়। তো 23টা 46টা হয়, বাদ দিলাম। আমরা জানি যে মানুষের দৈহিক কোষে কটা ক্রোমোজোম থাকে? 23টা ক্রোমোজোম থাকে, 46টা। এটার আবার দুটো ভাগ আছে, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোম থাকে 22 জোড়া, মানে 44টা, যেটা কিনা আমাদের মানে দৈহিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে, উচ্চতা, গায়ের রং, রক্তের গ্রুপ, এসব। আর একটা থাকে সেক্স ক্রোমোজোম, বা যেটাকে বলি অ্যালোজোম। অ্যালোজোম কি আছে না? 1 জোড়া বা দুটো। ঠিক আছে, যেটা আমরা মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে এক্স বলি, এবং ছেলেদের ক্ষেত্রে কি বলি? মেলদের ক্ষেত্রে XY। ঠিক আছে, বাদ দাও। এদিকে লক্ষ্য করো, আমি বললাম যখন কোষ বিভাজন হয়, কোষের মধ্যে কি হয়? এরা এরকমভাবে অবস্থান করে, এরকমভাবে অবস্থান করে, সুসজ্জিত ক্রোমোজোম বলে। যে কোষের মধ্যে এইরকম দুটো দুটো করে দেখতে পাবো না, সেই কোষটাকে আমরা বলবো ডিপ্লয়েড। জোড়াতে দেখতে পাবো, মানে দুটো সেটে দেখতে পাবো, দুটো করে সেট থাকবে। যেমন দেখো, আমি আবার বলছি, দুটো করে সেট, মানে এরকম দুটো করে সেট থাকবে, সেটাকে বলবো ডিপ্লয়েড। কিন্তু যেটার মধ্যে শুধুমাত্র এরকম একটা সেট থাকবে, সেটাকে বলবো আমরা হ্যাপ্লয়েড। ছবিতে চলে এসো, ছবিটা দেখো এর মধ্যে কি আছে? দেখো দুটো করে সেট আছে। এটা কি বলছি আমি? ডিপ্লয়েড সেল। এটাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি। আর যেটা হ্যাপ্লয়েড সেল, দেখো একটা করে আছে। এটা আমরা শুধু n দিয়ে প্রকাশ করি, এটাকে বলবো হ্যাপ্লয়েড সেল। বলো, বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের
হ্যাপ্লয়েড সেল কোথায় দেখতে পায়, ডিপ্লয়েড সেল কোথায় দেখতে পায়। মনে রাখবে এই যে ডিপ্লয়েড সেলের কথা বলছি না, আমাদের পুরো সম্পূর্ণ দৈহিক যত কোষ আছে, যত কোষ, আমি বলি হাতের কোষ, স্যার হাতের কোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, মনে রাখবে ডিপ্লয়েড। যদি বলি গালের কোষ, যদি বলি পেটের কোষ, যদি বলি পায়ের কোষ, আমাদের যা কিছু আছে সমস্তটাই মনে রাখবে ডিপ্লয়েড। তাহলে স্যার হ্যাপ্লয়েড কোথায় পাবো, হ্যাপ্লয়েড পাবে একমাত্র জনন কোষে। কোথায় পাবে, জনন কোষে দেখতে পাবো। কারণ কি, জনন কোষে বা গ্যামেটে এটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আমি বারবার বলে যাচ্ছি, মেলদের ক্ষেত্রে স্পাম মানে শুক্রাণু, আর মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এগ বা ডিম্বাণু, এতে 23টা করে ক্রোমোজোম থাকে, কোনো জোড়া থাকে না, কোনো জোড়া থাকে না। এখানে আমরা এন সমান কি পাবো, 23, এন সমান 23 পাবো। আর এখানে কি বলছি আমরা সূত্র, ডিপ্লয়েডের ক্ষেত্রে 2n, তাহলে এন এর মান যদি 23 হয় তাহলে এখানে কটা হয়ে যাচ্ছে, 46টা। তাহলে ডিপ্লয়েড মানে 46টা। আমাদের পুরো শরীরে যত কোষ আছে প্রত্যেকটাই হচ্ছে ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল, শুধুমাত্র হ্যাপ্লয়েড সেল পাবো আমরা জার্ম সেলে, জার্ম সেল বা জনন কোষে পাবো। জনন কোষ স্পামে এবং এগে। বলো এর মধ্যে কোথাও কোনো ডাউট আছে? ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সম্বন্ধে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার। চলো যেটা বললাম সেটা একবার আমি ছবির মাধ্যমে দেখালাম, এবার লিখিত আকারে দেখো। দেখো ডিপ্লয়েড যে সমস্ত কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, দুটি সেটে থাকে, তাদেরকে বলবো কি ডিপ্লয়েড কোষ। এদিকে সংক্ষেপে 2n দ্বারা প্রকাশ করে। মানুষের শরীরের সাধারণ কোষ যেখানে 46টা ক্রোমোজোম থাকে মানে 23 জোড়া। আর হ্যাপ্লয়েডের ক্ষেত্রে n দ্বারা প্রকাশ করি যে সমস্ত কোষে ক্রোমোজোম জোড়া থাকে না, মানে 2 সেট থাকবে না, ক্রোমোজোম জোড়াতে থাকবে না, সিঙ্গেলে থাকবে, বরং মাত্র একটি নির্দিষ্ট সেট থাকবে, ওয়ান সেট অফ ক্রোমোজোম, তাকে কি বলবো, হ্যাপ্লয়েড কোষ বলবো। এদিকে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। মিওসিস কোষ, এসব ছেড়ে দাও, মিওসিস কোষ বিভাজনে ঢোকাতে গেলে বিপদ হয়ে যাবে, ছেড়ে দাও। আমরা এমনিও জানি যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, মানে কোষ বিভাজনের টাইমে আর কি, ঠিক আছে। উৎস কি, জীবের জনন কোষ বা গ্যামেটে হ্যাপ্লয়েড প্রকৃতির থাকে। উদাহরণ হিসেবে মানুষের শুক্রাণু, ডিম্বাণু, যার প্রতিটাতে 23টা করে মাত্র ক্রোমোজোম থাকে। ক্লিয়ার ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পর্যন্ত? তো এখনও পর্যন্ত যে টার্মগুলো আমরা ইউজ করলাম সেগুলো আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার। এরপরে একটা গুরুত্বপূর্ণ টার্ম ইউজ করবো যেটা তোমাদের নেক্সট টাইমও লাগবে, তার নাম হচ্ছে অ্যালিল। স্যার অ্যালিল কি? চলো নেক্সট হেডিংটা হলো অ্যালিল। দেখো নেক্সট হেডিং হচ্ছে অ্যালিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তোমাদের প্রথমেই বললাম যে এটা একটা ডিএনএ, ধরো ঠিক আছে, মানলো এক ডিএনএ, হ্যাঁ ঠিক আছে। এবার এটা কি বললাম যে প্রোটিন তৈরি করে আমাদের শরীরে, যা কিছুর জন্য দায়ী। আমাদের চুলের রং কালো, এটা চোখের রং কালো, মাথার রং কালো, আমাদের গায়ের রং কালো বা সাদা বা যা কিছু হয় এই প্রোটিনের জন্য হয়। এই প্রোটিনের জন্য কে দায়ী? প্রোটিনের জন্য দায়ী হচ্ছে স্যার আমাদের এই পুরো ডিএনএ। আমি তোমাদের বললাম যে ডিএনএ যদি সেগমেন্ট করো, সেগমেন্ট প্রত্যেকটা সেগমেন্ট করো, তাহলে এই প্রত্যেকটা সেগমেন্টকে আমি কি বলবো, স্যার জিন বলবো। কেন? কারণ যদি আমি বিশেষ প্রোটিনের জন্য বলি, কোনো নির্দিষ্ট প্রোটিন, যে স্যার আমার চুলের কালারের জন্য কে দায়ী, তো স্যার এই জিনটা দায়ী। স্যার আমার গায়ের কালারের জন্য কে দায়ী, স্যার এই জিনটা দায়ী। স্যার আমার চোখের রঙের জন্য কে দায়ী, স্যার এই জিনটা। নির্দিষ্ট যখন আমি কোনো প্রোটিন তৈরির কথা বলবো, নির্দিষ্ট কোনো, আমাদের চোখের রঙটা তো কোনো প্রোটিনের জন্যই তো কালো, বা কারো সাদা, বা কারো ব্রাউন, বা কারো ব্লু। তো এইটা কেন হচ্ছে না? নির্দিষ্ট প্রোটিনের জন্য। সেই নির্দিষ্ট প্রোটিনটা ধরো এই জিনটা তৈরি করে। এবার আমি একটা কথা বললাম, আচ্ছা আমি অন্য এক্সাম্পল দেবো যে তারপরে বুঝতে পারবে। ধরো তুমি ঠিক করলে আমি এসি কিনবো, কি ঠিক করলে আমি এসি কিনবো, স্যার আমি এসি কিনবো, ওকে নো প্রবলেম, স্যার আমি এসি কিনবো। বাড়িতে ঠিক হয়ে গেলে, হ্যাঁ স্যার ঠিক আছে এসি কিনবো। এবার কথা হচ্ছে স্যার কী এসি কিনবো? স্যার আমাদের ডাইকিনের এসি আছে, স্যার আমাদের হিটাচির এসি পাওয়া যায়, স্যার আমাদের লয়েডের এসি পাওয়া যায়, স্যার আমাদের কেরিয়ারের এসি পাওয়া যায়, স্যার আমাদের মিস্টুবিসির কি এসি পাওয়া যায়। তো এত এসির কোম্পানি আছে, অনেক এসির কোম্পানি আছে, ঠিক আছে। এবার ধরো তোমরা ঠিক করলে স্যার আমি হিটাচির এসি কিনবো, ঠিক করে নিলাম হিটাচির এসি কিনবো, পারফেক্ট একটা নির্দিষ্ট কোম্পানি ঠিক করলাম হিটাচির এসি কিনবো। দোকানে যখন কিনতে গেলে দেখলে এর আরও 5টা মডেল আছে, কোনোটা ইনভার্টার, কোনোটা নন ইনভার্টার, কোনোটাতে কি আসবে না উপরে টেম্পারেচার শো করবে, কোনোটাতে টেম্পারেচার শো করবে না। তো এরকম আরও অনেক ভ্যারাইটি আছে। তো বলছি হিটাচি বললে হবে না, হিটাচির কোন মডেল চুজ করবে, আরও 5টা মডেল আছে। তখন বললে স্যার আমি 2 নম্বর মডেলটা নেবো, এই মডেলটা নেবো। কারণ কি, এটার মধ্যে সমস্ত ফিচার্স রয়েছে, অনেক কিছু ফিচার্স রয়েছে। বা কারো ধরো বাজেট কম আছে, সে বললো স্যার আমি 3 নম্বর মডেলটা নেবো, স্যার এটা না একটু বাজেটটা কম আছে বাট আমি সব কিছু পাচ্ছি। এবার তোমরা এটার সঙ্গে কল্পনা করো যে এই এসিটা হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে, এই পুরো একটা ডিএনএ। আমি যখন এসির মধ্যে ঠিক করে নিলাম যে আমার কোনো একটা এসি দরকার,
তো আমি বললাম হিটাচি এসি দরকার। তো এই হিটাচি এসিটা হচ্ছে আমাদের জিন, মেনে নাও এটা আমাদের জিন, যে আমি একটা নির্দিষ্ট প্রোটিন তৈরির জন্য স্যার চুলের রং তৈরি করছে, চুলের রং এই জিনটা আমার তৈরি করছে। যেমনি হিটাচির এতগুলো কোম্পানি আছে, এতগুলো কি বলবো মডেল আছে, ঠিক সেরকমই এই জিনটারও অনেক মডেল আছে যে স্যার এ তো চুলের রং ঠিক করছে, কিন্তু কারো চুলের রং কালো, কারো চুলের রং সাদা, কারো চুলের রং ব্রাউন। তো স্যার কোনটা অ্যাকচুয়াল, কোনটায় কোন চুলের কালারটা আমি পাচ্ছি না স্যার আমি আমার চুলের রং কালো, তো আমার এই জিনের মধ্যেও যদি রূপভেদ থাকে, জিনের মধ্যেও যদি স্পেসিফিক করে বলতে হয়, সেই স্পেসিফিক জিনটা হচ্ছে অ্যালিল। এই স্পেসিফিক জিনটা হচ্ছে অ্যালিল। বলো বোঝা গেল কি না? কোনো একটা নির্দিষ্ট জিনের একাধিক বা বিকল্প রূপভেদকে অ্যালিল বলা হয়। ঠিক আছে, আমি যদি আরও পারফেক্ট করতে চাই যে আমি জিন ঠিক আছে, ওকে নো প্রবলেম, জিন আমার এই জিনটা কী করছে স্যার, আমার এই জিনটা না আমাদের দেহের রং ঠিক করছে, স্যার দেহের রং ঠিক করছে এই জিনটা, ঠিক আছে। আরে দেহের রং তো কালোও হয়, দেহের রং তো সাদাও হয়, দেহের রং তো এমন কিছু লালচে টাইপেরও হয়। তো আমার কোনটা স্যার, আমার দেহের রং হচ্ছে সাদা, তার মানে আমার এই অ্যালিলটা ঠিক করছে, এই অ্যালিলটা। কথাটা বোঝা গেল? মানে জিনকে যদি আরও স্পেসিফিক করতে হয় তাহলে বলতে হবে আমার এই অ্যালিলটা, আমার এই গায়ের রংটা এই অ্যালিলের জন্য আমার সাদা। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেল? যেমন মটর গাছের ক্ষেত্রে যখন মেন্ডেলিভ দেখবে, নেক্সট টাইম দেখাবো, যখন মটর গাছের ক্ষেত্রে আমরা যখন হাইট করছি না, হাইট উচ্চতা, আর এই উচ্চতা দু রকমের হয়, কেউ লম্বা হয়, কেউ বেটে হয়। আমি যখন উচ্চতা বলছি তখন কিন্তু বলছি জিন, কিন্তু যখন আমি অ্যালিলের কথা বলবো স্যার লম্বার জন্য আমি ক্যাপিটাল টি ইউজ করছি, এটা অ্যালিল টি। স্যার বেটের জন্য আমি স্মল টি ইউজ করছি, তো এর অ্যালিল টি স্মল টি। বোঝা গেল? যখন আমি আরও জিনকে স্পেসিফিক করে দেবো তখন সেটা অ্যালিল হয়ে যাবে। ঠিক আছে, তো চলো যেটা বললাম তোমাদের একবার লিখিত আকারে বুঝিয়ে দিই। আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা একটু অন্যরকম, একটু সিরিয়াসলি পড়বে, কারণ এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারগুলোর মতো নয়। তাই আমি একটু ধীরে ধীরে চলবো, অতি সাবধানে চলবো, যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। ঠিক আছে, আমি একসঙ্গে অনেক কিছু করে দিলাম, তোমরা কিছুই বুঝতে পারলে না, তাহলে কাজ হবে না। দেখো, কোনো একটা নির্দিষ্ট জিনের একাধিক বিকল্প রূপভেদকে আমরা কি বলছি? অ্যালিল বলছি। একটু টার্মগুলো একটু অন্য ধরনের, ঠিক আছে। যখন আমরা প্র্যাকটিস করতে পড়তে বুঝে যাবো তখন আমাদের কোনো সমস্যা হবে না। যখন আমরা লিভার বলি, লিভার সম্বন্ধে আমাদের কি কোনো ভয় লাগে? না স্যার, লিভার তো আমরা পড়েছি। আমরা প্যানক্রিয়াস বলি, অগ্নাশয় বলি, আমাদের কোনো ভয় লাগে? কারণ অনেকবার শুনেছি। কিন্তু অ্যালিল বলি, অ্যালিল স্যার বুঝতে পারলাম না। তো দেখো, এইভাবে তোমাদের পড়তে হবে যে মটর গাছের দৈর্ঘ্যের চরিত্রের জন্য দায়ী জিনের ঠিকই থাকে, অ্যালিল থাকে আলাদা আলাদা দুটো অ্যালিল। যে লম্বার জন্য স্যার টি অ্যালিল, ক্যাপিটাল টি, পেটের জন্য স্মল টি, কিন্তু দুটোই তো উচ্চতার জন্য না, দুটোই তো উচ্চতার জন্য। হ্যাঁ, তো এ দেখো, টিটা হচ্ছে লম্বা লক্ষণের জন্য আর স্মল টিটা হচ্ছে বেটে লক্ষণের জন্য। তাহলে অ্যালিল জিনিসটা বোঝা গেল। চলো এবার এখানে আমি আরেকটা কথা বলে দিই। আমাদের এই অ্যালিলের না দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রোকোট অ্যালিল, যেটাকে আমরা বলছি ডমিনেন্ট মানে হচ্ছে পাওয়ারফুল, মনে রাখবে পাওয়ারফুল। আর দু নম্বরটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, যেটাকে বলি রিসেসিভ মানে এ কমজোর। ডমিনেন্ট মানে কি? এ সবাইকে ডমিনেট করে দেবে, মানে এত পাওয়ারফুল। প্রকট, ধরো কী বলবো, কী করে বোঝাবো? ধরো তোমার মধ্যে দুটো অ্যালিলই আছে। ধরো স্পেসিফিক একটা জিনকে বললাম, এই জিনটা ধরো আমার হাইট উচ্চতার জন্য দায়ী, এবং এর মধ্যে না দুটোই আছে, ক্যাপিটাল টিও আছে, যে দুটো অ্যালিলই ওর মধ্যে উপস্থিত, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। আচ্ছা, এই এক্সাম্পলটা বাদ দাও, দেখো আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। আমি কি বললাম যে অ্যালিল আমাদের দু প্রকার, একটা হচ্ছে ডমিনেন্ট, একটা হচ্ছে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন। সাপোজ ধরো তোমার শরীরের মধ্যে কি আছে না জিন আছে, জিন কি করছে না তোমার চুলের কালার ঠিক করছে, যে তুমি কালো হবে চুলের কালার না সাদা হবে চুলের কালার। তো এই জিনের মধ্যেই স্পেসিফিক কিছু স্পেসিফিক কিছু জিনিস রয়েছে, যেটা এই জিন কি করছে না, জিন কি তৈরি করছে না, প্রোটিন তৈরি করছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যদি স্পেসিফিক করে বলি তাহলে আমরা সেটাকে কি বলছি? অ্যালিল বলছি। ধরো কোনো অ্যালিল কি করছে না তোমার চুলকে কালো করছে, কিছু অ্যালিল কি করছে না কারো চুলকে কি করছে না সাদা করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু তুমি যখন দেখছো যে বারবার তোমার চুলের কালার জেনারেশন ওয়াইজ কি আসছে, কালোই আসছে, তার মানে কি এই সাদা যে অ্যালিল আছে না, এটাকে ডমিনেন্ট করে দিচ্ছে। কে এখানে
কে ডমিনেন্ট করছে না, কালো একে ডমিনেন্ট করছে সাদাটাকে, মানে এখানে প্রকট কী হচ্ছে, কালোটা প্রকট হচ্ছে। তো এই কালোটা হচ্ছে এখানে আমাদের প্রকট অ্যালিল, প্রকট বৈশিষ্ট্য হয়ে যাবে। আর সাদাটা কী হয়ে যাবে, প্রচ্ছন্ন, মানে এই অ্যালিলকে উপরে আসতেই দিচ্ছে না, এই অ্যালিলকে ডমিনেট করে রেখেছে কালোটা। বাস এইটুকু জানো, এখানে বিশেষ কিছু জানার প্রয়োজন নেই, এগুলো থেকে বিশাল কিছু একটা কোশ্চেন আসে না, জাস্ট এইটুকু জেনে রাখো, ঠিক আছে। তো অ্যালিলের কী প্রকারভেদ আছে, চলো আমরা নেক্সট স্লাইডে দেখি। দেখো, একটা হচ্ছে প্রকট অ্যালিল, একটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট হচ্ছে যে অ্যালিলটি জোড়বদ্ধ অবস্থার মধ্যে একটি কপি বা একক হিসেবে উপস্থিত থাকলেও কি করা হয়, নিজের চারিত্রিক লক্ষণকে প্রকাশ করতে পারে, তাকে প্রকট অ্যালিল বলে। সাধারণত ইংরাজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেমন আমরা মোটর গাছের ক্ষেত্রে এখন পরে জানবো, আর আরও ডিটেলসে জানবো আমরা, এখানে মোটামুটি জেনে রাখো যে মোটর গাছের দৈর্ঘ্য নির্ধারণের জন্য আমরা ক্যাপিটাল টি অ্যালিলটা ইউজ করা হয়, ঠিক আছে। আর যখন প্রচ্ছন্নর কথা বলছি, তখন প্রকট অ্যালিলের উপস্থিতিতে নিজের লক্ষণ প্রকাশই করতে পারে না, বরং কেবল তখন একমাত্র প্রকাশ পাবে যখন দুটো কপি একসঙ্গে থাকবে। ধরো কোনো জায়গাতে এরকম আছে, ডবলটি আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা বেটে হবে, মানে এদিকে ডবল থাকতে হচ্ছে। কিন্তু কোনো জায়গায় যদি এই ক্যাপিটাল এবং স্মল একসঙ্গে থাকে, সেখানে আমরা বলতে পারবো যে লম্বা হবে। কারণ কি, এই ক্যাপিটাল টি এটা হচ্ছে প্রকট অ্যালিল, এখানে এই স্মল টিকে ডমিনেন্ট করে দেবে, এবং ক্যাপিটাল টি এখানে প্রকট হয়ে দাঁড়াবে, ডমিনেন্ট করে দেবে স্মল টিকে, তখন এখানে কি হবে, লম্বা হবে। মানে এই যদি একটাও থাকে না, এই একটাই কিন্তু ওই স্মলটাকে ডমিনেন্ট করতে পারবে। কিন্তু প্রচ্ছন্নর ক্ষেত্রে দুটো উপস্থিত থাকতে হবে, দুখানা উপস্থিত থাকতে হবে, তবে গিয়ে ওদের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, যে আমি এবার বলতে পারবো চলো বেটে, এই গাছটা কী হবে, বেটে হবে। বোঝা গেল জিনিসটা? তো প্রচ্ছন্নর ক্ষেত্রে দুটো কপি থাকতে হবে, আর প্রকটের ক্ষেত্রে একটা কপি থাকলেই হবে, এই বড়টা ছোটোটাকে ডমিনেন্ট করে দেবে, ঠিক আছে। তো মোটর গাছের ক্ষেত্রে বামন রূপের জন্য স্মল টি অ্যালিলটা হচ্ছে দায়ী। বাস এখানে এইটুকু জেনে রাখো, এখানে বিশাল কিছু জানার প্রয়োজন নেই। আমরা এই প্রচ্ছন্নকে আমরা ছোটো হাতের বা স্মল লেটার দিয়ে প্রকাশ করি, এরপরে আরও আলোচনা করবো এগুলো নিয়ে আমরা, ওকে। চলো, তো এখানে আমরা অ্যালিল সম্পর্ক জেনে ফেললাম। নেক্সট আমাদের আরেকটা টার্ম আছে, সেই টার্মটা একটু বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। বাস এই দুটো টার্মই আছে, তারপর আমরা অন্য টপিকে যাব, ওকে। দেখো নেক্সট দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোমোজাইগাস হেটারোজাইগাস, ভালো করে বুঝবে। আচ্ছা, এখানে শেষ নয়, আরও দুটো টার্ম আছে, এরপরে আমরা জানবো, ঠিক আছে। দেখো, এই টার্মগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, হোমোজাইগাস হেটারোজাইগাস ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের এই মাত্র বললাম যে আমাদের, ধর আমি মোটর গাছের ক্ষেত্রেই যদি আমি মোটর গাছের ক্ষেত্রেই বলি, আমরা যখন লম্বা মোটর গাছের ক্ষেত্রে ইউজ করব, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি না, ক্যাপিটাল টি। আরে কি ইউজ করি, ক্যাপিটাল টি। আর যখন আমরা বেটে বা বামন মোটর গাছের জন্য ইউজ করব, তখন কি ইউজ করব, স্যার স্মল টি, ঠিক আছে। যখন আমি এই লম্বা মোটর গাছের সাথে যখন আমি বামন মোটর গাছ বা বেটে মোটর গাছে যখন আমরা কি করাচ্ছি না, এদের মধ্যে যখন অপত্য জীব জন্মগ্রহণ করছে, তখন আমরা কি জন্মগ্রহণ করছে না, লম্বা মোটর গাছ। তার মানে আমি বলতে পারি যে এই টিটা হচ্ছে আমার ডমিনেন্ট, আর এই টিটা হচ্ছে, স্মল টিটা হচ্ছে আমার রিসেসিভ বা প্রচ্ছন্ন। কি করে জানতে পারলাম, আমরা বলছি বলে নয়, আমাদের পরীক্ষা করে দেখা গেছে, মেন্ডেল পরীক্ষা করে দেখেছে যে এই দুটোর মধ্যে যখন আমরা সংকরায়ন, মানে আমরা যখন করছি, অপত্য জীবের জন্ম দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে না, ক্যাপিটাল টি আসছে। ক্যাপিটাল টি মানে লম্বা মোটর গাছ উৎপন্ন হচ্ছে, লম্বা মোটর গাছ। তার মানে আমরা এটুকু বলতে পারি যে স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো হোমোজাইগাস আমরা তাকেই বলবো যখন দুটো অ্যালিল আমাদের সেম প্রকৃতির হবে। দুটো অ্যালিল সেম প্রকৃতির বলতে এরকম থাকবে অথবা এরকম থাকবে, মানে দুটোই তুমি লম্বা মোটর গাছ নাও অথবা তুমি দুটোই বেটে মোটর গাছ নাও, এটাকে আমরা কি বলবো হোমোজাইগাস। হোমো কথাটার মানে কি, মানে সেম টু সেম দেখতে, হুবহু দেখতে, মানে দুটো অ্যালিলই আমার কি হবে, সেম টু সেম দেখতে হবে। এক হয় লম্বা নাও, নাহলে বেটে নাও। আর হেটারোজাইগাস কি, মানে দুটো অ্যালিল সম্পূর্ণ আলাদা, ভিন্ন প্রকৃতির হবে। একটা তুমি লম্বা নিলে, তো একটা বেটে নিলে, এটা কি, এটা হচ্ছে হেটারোজাইগাস। বলো, বোঝা গেল? এর মধ্যে নেই কিছু, ঠিক আছে। যদি তোমাদের প্রশ্ন আসে যে একদম শুদ্ধ রূপ কোনটা, একদম খাঁটি রূপ কোনটা, হোমোজাইগাস না হেটারোজাইগাস, তোমরা কি বলবে হোমোজাইগাস। কারণ কি, যদি আমরা ডবল টি নিই, মানে ক্যাপিটাল দুটো টি নিই, সেটা কি হবে, উভয়ই লম্বা হওয়ার জন্য দায়ী হবে, মানে খাঁটি লম্বা গাছ, এর মধ্যে কোনো নেই। যদি আমরা দুটো স্মল টি নিই, আমি আগের স্লাইডেই বললাম যে দুটো যদি আমরা স্মল টি নিই, সেক্ষেত্রে কি হবে, বেটে মোটর গাছ হবে,
কিন্তু যদি কোথাও না কোথাও আমরা হেটারোজাইগাস নিই, এরকম নেই যে স্মল টি ক্যাপিটাল টি, সব সময় জেনে রাখবে ক্যাপিটাল টি এটা হচ্ছে ডমিনেন্ট, মানে স্মল টিকে ডমিনেন্ট করে দেবে, এটা ডমিনেন্ট হয়ে যাবে, প্রকট বৈশিষ্ট্য হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই হোমোজাইগাস আর হেটারোজাইগাস সম্পর্কে। দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করো, দেখো ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করো। এখানে আমি কি বললাম, হোমো মানে কি সেম দেখতে হবে, হোমো মানে সেম দেখতে হবে। দেখো দুটোই দুটোই কি আছে, ক্যাপিটাল বি আছে, দুটোই স্মল বি আছে, এটা হোমো। আর হেটারোজাইগাস কি, হেটারোজাইগাস কীরকম হবে, এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে, মানে একটা স্মল হবে একটা ক্যাপিটাল হবে, একটা স্মল একটা ক্যাপিটাল, এটা হচ্ছে হেটারোজাইগাস। ঠিক আছে, দেখো এখানে সমস্ত ডিটেলসে নোট করা আছে তোমাদের। হোমোজাইগাস কি না, যে কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্রোমোজোমে অবস্থিত দুটি অ্যালিল হুবহু সেম প্রকৃতির হয়ে গেলে, বোথ অ্যালিল আর দ্য সেম, তখন হোমোজাইগাস বলবো, যেমন টিটি ও স্মল টিটি। হেটারোজাইগাস হচ্ছে যখন কোনো বৈশিষ্ট্যের জন্য অ্যালিল দুটি পরস্পরের থেকে আলাদা বা ভিন্ন প্রকৃতির হবে, টু ডিফারেন্ট অ্যালিল হবে, দুটো ডিফারেন্ট অ্যালিল, সেক্ষেত্রে হেটারোজাইগাস বা বিষম সংকর মোটর গাছের ক্ষেত্রে স্মল টি আর ক্যাপিটাল টি। ওকে, নেক্সট আর জাস্ট দুটো টার্ম আছে, তারপর আর কোনো টার্ম নেই, ডাইরেক্ট আমরা মেন্ডেলের মোটর গাছে চলে যাব। নেক্সট হচ্ছে ফেনোটাইপ আর জিনোটাইপ। দেখো আমি পাতি কথায় বলি, কোনো দিকে না ঘুরিয়ে, যখন তোমাদের আমি ফেনোটাইপের কথা বলছি, ফেনোটাইপের কথা বলছি, তখন মনে রাখবে এটা বাহ্যিক রূপের কথা বলছে, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি। সাপোজ ধরো আমার গায়ের রং ফর্সা, আমার চোখের রং কালো, আমার হাইট ধরো, আমার হাইট ছোট, আমি খুব একটা লম্বা নই, আমি ধরো এই ধরনের বাহ্যিক, মানে বাইরে থেকে যেটা তোমরা দেখে বুঝতে পারছো, কোনো ফুলের রং ধরো সাদা, কোনো ফুলের রং ধরো বেগুনি, এই যে বাইরে থেকে দেখে বুঝতে পারছো না, এটা হচ্ছে ফেনোটাইপ। আমি তোমাদের বলে রাখি, যদি একটু হিস্ট্রি বলতে হয়, 1909 সালে না, 1909-এ জোহানসেন বলে একজন বিজ্ঞানী ছিলেন, এই দুটো শব্দকে প্রবর্তন করেছিলেন। একটা দেখেছিলেন জীবের বাহ্যিক রূপ, আর একটা দেখেছিলেন ভেতরে জিনগত গঠনের পার্থক্য, দুটো রূপ দেখেছিলেন। ঠিক আছে, একটা হচ্ছে বাহ্যিক রূপ, যেটাকে আমরা কি বলছি, ফেনোটাইপ বলছি। বাহ্যিক রূপ, যে বাইরে থেকে দেখে আমি বুঝতে পারছি এ লম্বা, এ বেটে, এ কালো, এ ফর্সা, এ চোখের রং এটা, এই ফুলের রং এটা, বাইরের বাহ্যিক রূপ, সেটা হচ্ছে ফেনোটাইপ। আর জিনোটাইপ হচ্ছে জিনগত ভেতরে জিনগত গঠনের পার্থক্য। এই যে আমি অ্যালিলের কথা বললাম, বলতে পারো অ্যালিলের কোড, মানে এই টিটি বলতে পারো, এই টিটি বলতে পারো, এই টিটি বলতে পারো, এটা হচ্ছে জিনগত, মানে যেটা পরিবর্তন করা যাবে না। কোনো জীবের যখন চারিত্রিক লক্ষণ, তার ভেতরে জিনের অভ্যন্তরীণ বিন্যাস বা গঠনকে বোঝায়, ভেতরের জিনের কথা বোঝায়। ঠিক আছে, ধরো এই দুটো টিম হচ্ছে খাঁটি লম্বা, এটার মানে কি, এ শুধু লম্বা হবে, বেটে হবে না, কারণ এটা সংকট টাইপের, মানে কি এখানে এই ক্যাপিটাল টিটা স্মল টিকে ডমিনেন্ট করে রেখেছে, এই টিটা হচ্ছে প্রকট, এটা কি খাঁটি বেটে হবে, এই দুটোর হলে কি হবে, হোমোজাইগাস হবে, খাঁটি বেটে হবে। তো এগুলো হচ্ছে জিনের পরিবর্তন, এটা কোনো বাহ্যিক নয়, জিনের অভ্যন্তরীণ যে বিন্যাস, সেটাকে আমরা কি বলবো, জিনোটাইপ। আর বাইরে থেকে তোমরা যেটা দেখে বুঝতে পারবে, লম্বা, বেটে, কালো, ফর্সা, সাদা, এটা হচ্ছে ফিনোটাইপ। বোঝা গেল? 1909 সালে জোহান্স বলে উইলিয়াম জোহান্স এরকম বলতে পারো, বা জোহানসেন নাম বলতে পারো, উনি এই দুটো শব্দকে প্রথম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, যদিও ওইসব আসবে না, জাস্ট ফিনোটাইপ জিনোটাইপ এই দুটো টার্ম মনে রাখবে, তাহলেই হবে। তো দেখো যেটা বললাম সেটা এখানে দেখো, ফিনোটাইপ হচ্ছে কি বললাম, জীবের জিনগত গঠনের প্রভাবে পরিবেশে মিথস্ক্রিয়া তার বাহ্যিক রূপ বা পর্যবেক্ষণযোগ্য যে চারিত্রিক লক্ষণ, অবজারভেবল ট্রেট অর অ্যাপিয়ারেন্স, সেটা বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারবো, সেটা হচ্ছে ফিনোটাইপ। ঠিক আছে, লম্বা, বেটে, এইসব। আর জিনোটাইপ হচ্ছে জীবের একটা নির্দিষ্ট চারিত্রিক লক্ষণের জন্য যাই, যেমন হচ্ছে ক্যাপিটাল দুটো টি থাকবে, একটা ক্যাপিটাল একটা স্মল টি, মানে অ্যালিলের কোড বলতে পারো এটাকে। ঠিক আছে, ফিজিক্যাল যদি ফিনোটাইপ বলে বাহ্যিক রূপ, জিনোটাইপ যদি বলে জেনেটিক। দেখো আমাদের কথাতেই বোঝা যাচ্ছে ফিনোটাইপ পি দিয়ে শুরু তো এখানে, তার মানে কি ফিজিক্যাল ব্যাপার, ফিজিক্যাল মানে বাইরের বাহ্যিক রূপ। আর আমি বলছি জিনোটাইপ মানে জি দিয়ে শুরু, মানে জেনেটিকের একটা ব্যাপার আছে, তাই জেনেটিক মানে আভ্যন্তরীণ জিনের গঠন। ঠিক আছে, এই এতদূর পর্যন্ত প্রত্যেকটা টার্ম কেউ যদি বুঝতে পারো, এরপর তাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপর আমরা শুরু করতে চলেছি মেন্ডেল যে মোটর গাছ নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন, তিনি কেন করেছিলেন, কীভাবে পরীক্ষা করেছিলেন, কী না করেছিলেন, তার ডিটেলসে আমরা পড়ব। তো এই যে টার্মগুলো আলোচনা করলাম, আবারও বলছি, টার্মগুলো বুঝতে না পারলে আরেকবার রিপিট করে শোনো, নাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। নেক্সট আমাদের মেন্ডেল। দেখো মেন্ডেলের পরীক্ষা সম্পর্কে আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি, যদি কেউ ভুলে গিয়ে থাকো বা কারো টাফ লেগে থাকে, আজকের পর কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। দেখো এদিকে এক একটা পয়েন্টকে লক্ষ্য করবে। প্রথম কথা হচ্ছে, এই যে মেন্ডেলের কথা বলছি না, এনাকে বলা হয়, এরা পুরো নাম হচ্ছে
গ্রেগর জোহান মেন্ডেল। সব নোট করা আছে, আমি কিচ্ছু লিখবো না, জাস্ট বলে যাচ্ছি, শুনে যাও। গ্রেগর জোহান মেন্ডেল। যদি বলে যে পরীক্ষার সময়কাল সরি যদি বলে পরীক্ষার সময়কাল কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি পরীক্ষা করেছিলেন, মনে রাখবে 1856 থেকে 1863 সাল পর্যন্ত। দীর্ঘ 7 বছর ধরে পরীক্ষা করছিলেন, এতবার ফেলিওর হয়েছিলেন এবং লাস্টে যে সাকসেসটা তিনি পেয়েছিলেন আমাদের পুরো জীবন বদলে রেখে দিয়েছে, পুরো পৃথিবী বদলে রেখে দিয়েছে এনার আবিষ্কারে। ঠিক আছে, এনাকে কি বলা হয়? বংশগতিবিদ্যার জনক বলা হয়, ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, ইনি যে গাছটাকে পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে একটা মটর গাছ। এই মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইসাম স্যাটিভাম বলে, কোথাও পাইসাম স্যাটাইভাম আছে, তো পাইসাম স্যাটাইভাম হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এ মটর গাছকেই কেন বেছে নিল? এত কিছু গাছ থাকতে কেন মটর গাছকে বেছে নিল? দেখো, এর পিছনে কারণ আছে। দেখো, ব্যাপার হচ্ছে যে মটর গাছের মধ্যে ইনি অনেকগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন। প্রথমত কি বৈশিষ্ট্য দেখো, আচ্ছা প্রথমে আমি তোমাদের মেন্ডেলের যে আছে মানে ইন্ট্রোডাকশন আছে সেটা একবার দেখিয়ে দিই, তারপর আমি জিনিসটা আলোচনা করছি। দেখো, এখানে বলা হয় বংশবিদ্যার ইতিহাস ও ভিত তৈরি করেছিলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে, এবং 1856 থেকে 1863 সাল মনে রাখবে 7 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইসাম স্যাটাইভাম। পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বা লক্ষণগুলো কীভাবে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যাচ্ছে তা বৈজ্ঞানিকভাবে অনুধাবন করা এবং খুঁজে বের করা। ঠিক আছে, দেখো আমি যেটা বলছিলাম যে ইনি মটর গাছকে কেন বেছে নিলেন। প্রথম কারণ হচ্ছে মটর গাছের না সংক্ষিপ্ত জীবনকাল। কারণ কি, মটর গাছ হচ্ছে 1 বর্ষজীবী। এবার আমি যদি পরম্পরায় এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে চাই, ধরো একটা জেনারেশন করলে হবে না, তারপরের জেনারেশন করতে হবে, তারপরের জেনারেশন করতে হবে। এবার বলো একটা মানুষকে নিয়ে যদি জেনারেশন বাই জেনারেশন যদি করতে যেত, তাহলে তার কম করে 4টে জেনারেশন দেখতে, কম করে হলেও 4টে জেনারেশন দেখতে 150 বছর লেগে যেত। ও তো নিজেই বাঁচত না, মেন্ডেল তো নিজেই বেঁচে থাকতো না, তো কি করে পরীক্ষা করবে? 5টা জেনারেশন যদি পরীক্ষা করতো তাহলে কীভাবে করতো? সম্ভব ছিল না। আর মটর গাছ 1 বর্ষজীবী হওয়ার জন্য একটা কি সুবিধা হয়েছে না, কয়েক মাসের মধ্যেই তার জীবনচক্র শেষ হয়ে যায়। ধরো এর পর্যবেক্ষণ করছে, এবার ধরো প্রথমবারে করেই থোড়ি না সাকসেস পেয়ে যাবে, সে তো পাইনি, 7 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল। তো আমি ধরো কোনো মানুষের ক্ষেত্রে মেনে নিলাম যে 5টা জেনারেশন দেখতে পাচ্ছি কি 4টে জেনারেশন দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমবার তো সে সাকসেস পায়নি না। তো এর ধরো জীবনকাল 1 মাস কি 2 মাস, এর ধরো 1 মাস কি 2 মাস, যদি প্রথমবারে যদি পুরো 1 বছর লেগেও যায় 5টা জেনারেশন করতে, আমি পরের বারে আবার চান্স পাবো। সেই জন্য মটর গাছ হচ্ছে 1 বর্ষজীবী, এর জীবনকাল সংক্ষিপ্ত জীবনকাল, শর্ট লাইফ। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এর শর্ট লাইফ। পরীক্ষায় আসে, বারবার বলছি যে কেন মোটর গাছকে বেছে নিয়েছিল, তার জন্য 4টে অপশন দেয়, তো মনে রাখবে। আমি আজকেই করাবো কোশ্চেন দেখতে পাবে। তার শর্ট লাইফ, সংক্ষিপ্ত জীবন। 2 নম্বর হচ্ছে মোটর গাছ হচ্ছে উভলিঙ্গ ফুল। স্যার এতে কি হবে? আমি তোমাদের আগেই পড়িয়েছি, পলিনেশন পড়িয়েছিলাম না, যখন এই লম্বা মোটর গাছ, বেটে মোটর গাছ নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করবে, এদের মধ্যে যখন অপত্য জীব তৈরি করবে, আরে কীভাবে করে কি বলেছিলাম সব মনে আছে না? পরাগযোগ, পলিনেশন, যে পরাগ রেণু আছে সে গর্ভ কোথায় ফেলে, স্টিগমাতে ফেলে, গর্ভমুণ্ডে, তারপরে যে পলিনেশন ঘটে আমি বলেছিলাম, সেই পলিনেশন করা পসিবল। দুভাবে পসিবল। এক হচ্ছে স্বপরাগযোগ। দেখো কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার রিলেট আছে, এই জন্য বলি প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়তে। স্বপরাগযোগ আমি পড়িয়েছিলাম, স্বপরাগযোগ তারপরে ডিটেলসে একদম ছবির মাধ্যমে পড়িয়েছি তোমাদের। তো স্বপরাগযোগ করানো পসিবল, যে একই গাছের 2টো ফুলের মধ্যে আমি পরাগযোগ ঘটাবো। হ্যাঁ, আবার ইতর পরাগযোগ ঘটানো পসিবল, যে আমি এই মোটর গাছের সাথে অন্য মোটর গাছের আমি ইতর পরাগযোগ ঘটাবো, দেখি কি হয়। তো তাতে তো আরও ভ্যারাইটি মোটর গাছ পাবে না, আরও পরীক্ষা করতে আরও বেশি সুবিধা হবে। তো এর দুটোই পসিবল। ইতর পরাগযোগ এক ফুল থেকে অন্য গাছ থেকে অন্য গাছে, এটা তো সবসময় পসিবল, কিন্তু যদি উভলিঙ্গ ফুল না হয় তাহলে তো স্বপরাগযোগ ঘটানো যাবে না। তো মোটর গাছ স্বপরাগযোগ ঘটানো পসিবল, কারণ উভলিঙ্গ ফুল ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর না অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। মটর গাছের অনেকগুলো স্পষ্ট, যেমন দেখো কোনো গাছ লম্বা তো কোনো গাছ বেটে, কোনো বীজ ধরো গোল তো কোনো বীজ ধরো একটু কুঞ্চিত টাইপের। ঠিক আছে, তো এরকম কোনো ধরো কোনোটা হলুদ তো কোনোটা লাল, গ্রিন, সবুজ,
তো এর যে বৈশিষ্ট্যগুলো ছিল না, সেগুলো স্পষ্ট বিপরীতধর্মী কিছু বৈশিষ্ট্য পেয়েছিল। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট তোমার মনে রাখতে পারো যে অধিক সংখ্যায় এরা বীজ উৎপাদন করতে পারতো। একটা মটর গাছ এক প্রজন্মে প্রচুর পরিমাণে বীজ দেয়, প্রচুর পরিমাণে বীজ উৎপন্ন হয়। তো বীজের সংখ্যা বেশি হলে মেন্ডেল কি করতে পারবে, তার পরীক্ষার ফলাফল একটা একটা কি বলবো, একটা সঠিক গাণিতিকভাবে বা একটা পরিসংখ্যানগত অনুপাতভাবে সঠিকভাবে বের করতে পারবে, এই একটা কারণ। 5 নম্বর পয়েন্ট বলতে পারো যে সহজে প্রতিপালন করা যায়। মটর গাছ আকারে ছোট হওয়ার জন্য এর কি লাগে না, যদি এটা অশ্বত্থ গাছ করতে যেত একটা বিশাল জায়গা দরকার পড়তো, কিন্তু মটর গাছ কি খুব সামান্য জায়গার মধ্যে চাষ করা সম্ভব। খুব সামান্য জায়গা, একে দেখভালের জন্য বিশাল কিছু জটিল ব্যবস্থাও প্রয়োজন হয় না, কিছুই ব্যবস্থা হয় না, একটা ছোট জায়গার মধ্যেও করা পসিবল। তো এতগুলো পয়েন্ট ছিল, তাই মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিল। এটা নয় যে চল ভাই মাঝে মধ্যে মোটর ফোটর খাওয়া যাবে একটু নিয়ে, এই জন্য নয়, মানে এ এতগুলো জিনিসকে দেখেছিল যে এতগুলো সুবিধা আছে, দেন আমি মটর গাছ নিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করতে পারি। বোঝা গেল? তো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো দেখো গ্রেগর জোহান মেন্ডেল তিনি যে কেন বেছে নিয়েছিলেন, এর পিছনে কারণ হচ্ছে সংক্ষিপ্ত জীবনকাল, শর্ট লাইফ সাইকেল, উভলিঙ্গ ফুল মানে পরাগ মিলন করতে পারবে, বাইসেক্সুয়াল এবং সেলফ পলিনেশন, নিয়ন্ত্রিত। দেখো এই পরাগ মিলন সম্বন্ধে কোনো কথা আমি কিন্তু শুনবো না, কারণ তোমাদের আমি খুব সুন্দরভাবে রিপ্রোডাকশন, প্ল্যান্টের রিপ্রোডাকশন প্রত্যেকটা জিনিস পড়িয়েছি। ঠিক আছে, তো এখানে কেউ কোনো ডাউট প্রকাশই করবে না, যদি করে থাকো জানবো সে ঠিকঠাক পড়াশোনায় করো। ঠিক আছে, ক্রস পলিনেশন করতে পারবে, স্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে তার, অধিক সংখ্যায় সন্তান ও বীজ উৎপাদন করতে পারে, আর সহজে প্রতিপালন সম্ভবের। এতগুলো পয়েন্ট থাকার জন্য তিনি মটর গাছকে বেছে নিয়েছিলেন। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, তোমাদের একটা আমি ছবি দেখাই, সেই ছবিটা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ আমি যদি প্রত্যেকটা পার্ট একটা একটা করে লিখি না, তোমাদের বুঝতে বা মনে রাখতে অনেক বেশি অসুবিধা হবে। তাই আমি এর পরের স্লাইডে একটাই ছবি নিয়ে এসেছি, যেটাতে তোমরা প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পরীক্ষাতে এলে পুরো মানে ফেড়ে দিয়ে আসতে পারবে পুরো ইজিলি, একদম ইজিলি। তো ওই ভালো করে ওই ছবিটা ভালো করে একবার দেখো, কারণ ওটা থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে। দেখো এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমেই বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকট, আর এগুলো হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, তো মেন্ডেল না 7টা বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্বন্ধে উনি পরীক্ষা করেছিলেন। একটা আমি যদি বীজের কথা বলি, যে সিড ফর্ম, বীজের যদি কথা বলি, একটা ছিল রাউন্ড গোল টাইপের, আরেকটা ছিল কুঞ্চিত টাইপের, একটা হচ্ছে ইয়েলো হলুদ টাইপের, একটা হচ্ছে গ্রিন সবুজ, একটা আমি যদি পড ফর্ম বলি, যখন এটা খাই, মানে যখন মটরশুঁটি খাই দেখেছো, একটা এরকম স্ট্রেট টাইপ এরকম থাকে, আর একটা এরকম কুঞ্চিত টাইপের থাকে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো সবুজ আর হলুদ, একটা হচ্ছে পার্পল তার সঙ্গে হোয়াইটের, অ্যাক্সিয়াল তার সঙ্গে টার্মিনাল। অ্যাক্সিয়াল বলতে এর দেখো সাইডে হয়েছে ফুলটা, আর এর দেখো টার্মিনাল মানে কিনারায় হয়েছে, ধারে হয়েছে, উপরে একদম টপে। এই গাছটা দেখো লম্বা, এই গাছটা দেখো বেটে। তাহলে যদি আমি এই ছবিটা রাখার কারণটা কি ভালো করে লক্ষ্য করো, যে মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিল কার সঙ্গে কার ক্রস করেছিল, রাউন্ডের সঙ্গে, যে বীজের সঙ্গে যখন ক্রস করে তখন রাউন্ড বীজের সাথে কুঞ্চিত বীজের করেছিল, গোলাকার বীজের সাথে কুঞ্চিত বীজ। যদি বলে এখানে কে প্রকট, মনে রাখবে এই গোল বীজটা হচ্ছে প্রকট, মানে এই জিনিসটা পাবে না। যেমন আমি তোমাদের বললাম না যে একটা লম্বা মোটর গাছ আর একটা বেটে মোটর গাছ, এদের মধ্যে যখন করা হবে, এদের মধ্যে যে অপত্য গাছটা জন্মগ্রহণ করবে সবসময় লম্বা হবে, কারণ কি এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এই ক্যাপিটাল টিটা প্রকট বৈশিষ্ট্য, সবসময় কী হবে, লম্বা হবে। ঠিক সেই রকমই যদি একটা রাউন্ড আর একটা কুঞ্চিত বীজ নেয়, সবসময় মনে রাখবে প্রকট বৈশিষ্ট্য, রাউন্ড হবে বীজ। বোঝা গেল? যদি বলে যে সিডের কালার, বীজের কালার যদি হলুদের সঙ্গে যদি গ্রিন করে, সবসময় আমরা কী পাবো, ইয়েলো পাবো। বোঝা গেল? প্রকট বৈশিষ্ট্য এটা। আবার যদি এর সাথে এর করে, তখন আমরা কীরকম পাবো, এইরকম জিনিসটা পাবো, পুরো স্ট্রেট পাবো। আবার যদি সবুজের সঙ্গে হলুদ করে, আমরা কী পাবো, সবসময় সবুজ পাবো। যদি এই পার্পেলের সঙ্গে সাদার করে, তখন আমরা কী পাবো, সবসময় পার্পেলের পাবো। যদি এই অ্যাক্সিয়ালের সাথে, মানে এই সাইডে ফুল হয়েছে, টপে ফুল হয়েছে, টার্মিনাল মানে কিনারাতে ফুল হয়েছে, যদি করে, সবসময় আমরা কীরকম গাছ পাবো, এরকম গাছ পাবো। আর যদি লম্বার সঙ্গে বেটে মোটর গাছের ক্রস করে, তখন আমরা সবসময় কী পাবো, লম্বা মোটর গাছ পাবো, কারণ এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তার জন্য বললাম যে এই দিকটা হচ্ছে প্রকট আর এই দিকটা হচ্ছে প্রচ্ছন্ন। এই একটা স্লাইড মনে রাখবে, তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। বোঝা গেল? ব্যাস, ঠিক আছে।
তো এই পর্যন্ত যদি বুঝতে পেরে থাকো তাহলে এরপরে কিছু কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো করার চেষ্টা করো। আচ্ছা, একটা কাজ করছি আজকে না, বেশি বেশি করবো না, ঠিক আছে? এরপরে তোমাদের কোশ্চেন আছে, দেখিয়ে দিচ্ছি আমি। এরপরে না খুব ভালো ভালো প্রশ্ন আছে, দারুণ দারুণ প্রশ্ন আছে। যদি এতটা পর্যন্ত বুঝতে পেরে থাকো, তোমাদের দেখো, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমি যেটা আজকে পড়ালাম সেই পড়াটা তোমরা কি করো, তোমরা ভালো করে রিভিশন দাও, ভালো করে খাতায় নোট বানিয়ে সুন্দর করে রিভিশন দাও। আমি পরের দিন তোমাদের কাছে না এই যেগুলো পড়ালাম তার উপরে না আমি তোমাদের কোশ্চেন নিয়ে আসবো। কারণ আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা আমি হড়বড়িতে পার করবো না। হড়বড়ভাবে পড়ালে না আমি তোমাদের ঠিকঠাক পড়াতে পারবো না, তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। আজকে যতটুকু পড়ানো হলো সুন্দরভাবে রিভিশন দাও। আমি পরের দিন তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা, উল্টোপাল্টা নয়, রেলের প্রিভিয়াস ইয়ারে আসা রিসেন্ট কার কোশ্চেনে আমি তোমাদের একটার পর একটা নিয়ে আসবো। যদি তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারো, জানবে তোমরা বুঝতে পারছো, ঠিকঠাক রিভিশন দিচ্ছ। পরের দিনে আশা করছি আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। যেটুকু পার্ট বাকি আছে আমরা পরের দিন সুন্দরভাবে করবো এবং তার থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা থাকে আমরা কমপ্লিট করে নেবো। ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক কিন্তু তোমরা ভালো করে করবে। ওকে? আর তোমাদের জানিয়ে রাখি আমি যে আমাদের একটা ব্যাচ চলছে, 399 টাকা ব্যাচের প্রাইস আছে। যদি কেউ চাও অ্যাডমিশন নিতে পারো। যারা একটু সিরিয়াস স্টুডেন্ট আছে, যারা মনে করছে স্যার এবারের পরীক্ষাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, তারা এই ব্যাচে আসো। না হলে যেমন পড়ছো সেরকম পড়ো, কোনো অসুবিধা নেই। যারা একটু সিরিয়াস, যারা মনে করছে স্যার এবারে আমাদের চাকরি লাগাতেই হবে, তাদের জন্য ব্যাচটা এখানে এনসিআরটি বেস করে ডিটেলসের থিওরি ক্লাস যেরকম হচ্ছে ওখানেও সেম থিওরি ক্লাস থাকবে। তার সঙ্গে সঙ্গে আরআরবি গ্রুপ ডি যে রিসেন্টকার 101টা শিফট হয়েছে 2025-26-এ, সেইটা ডিটেলসে আমি সলিউশন করাচ্ছি ওখানে। প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিচ্ছি এবং তার পুরো অ্যানালাইসিস করাচ্ছি মক টেস্টে, এবং সমস্ত কিছুর পিডিএফ দিচ্ছি। তো এই ব্যাচটা নিতে পারো যদি একটু সিরিয়াসভাবে পড়াশোনা করতে চাও। ঠিক আছে? এবং তা আর 300 টাকা এক্সট্রা দিলে আমাদের ফুল ব্যাচ তোমরা পেয়ে যাবে। ম্যাথামেটিক, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের পুরো কী পাবে না, ভিওডি ব্যাচ পেয়ে যাবে। তার সঙ্গে সায়েন্সটা, যদি এই ব্যাচটা নাও তাহলে ওই সায়েন্সের ব্যাচ নেওয়ার প্রয়োজন পড়বে না, এটাতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া 2016 থেকে 2026 পর্যন্ত সমস্ত বইয়ের পিডিএফ বাংলা ভাষায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারো। বই অ্যাভেলেবেল নেই, টোটাল বই সোল্ড আউট, তাই কোনোরকমভাবে কোনো বই অর্ডার করবে না, অ্যাপ্লিকেশন থেকে করবে না, কোনো জায়গাতেই করবে না, শুধু পিডিএফ আছে। সমস্ত পিডিএফ নিলে 500 টাকায় পেয়ে যাবে, 10,500 প্লাস কোশ্চেন পেয়ে যাবে, প্র্যাকটিসের জন্য মারাত্মক হেল্পফুল। আর এছাড়া আমাদের ম্যাথেরও পিডিএফ অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের কোর্সে অ্যাড করে দেবো, বা পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেবো। অথবা আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা পেড কোর্স থেকে ডাইরেক্ট পেড কোর্স নাও, বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ নাও, যেটা তোমাদের ইচ্ছা। অথবা বেস্ট হবে বললাম, যদি কোনো কোয়ারি থাকে কলও করতে পারো, বাট হোয়াটসঅ্যাপ করলে বেস্ট হয়। এই নাম্বারেই তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে, এখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারো তোমরা। ঠিক আছে? তো চলো, ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা অনেকে ফোন করো, মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, খুব ভালো লাগে আমার যে তোমাদের ক্লাস ভালো লাগছে। তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর যদি পারো, যদি সম্ভব হয়, একটু ফ্রেন্ডদেরকে শেয়ার করো। যত বেশি স্টুডেন্ট থাকবে, যত বেশি স্টুডেন্ট দেখবে, তত ভালো লাগবে। আরও ভালো করে আমি ক্লাস, অবশ্যই ভালো করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, যাতে আরও ভালো মানে বেশি ইন্সপায়ার হবো আর কি। অনেক যত স্টুডেন্ট দেখবেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো চলো, পরের ভিডিওতে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।